স্পষ্ট করে বলা যায় ইসলামী আন্দোলন জোট করেছে বৃহত্তর স্বার্থে, নিজেদের ব্যক্তির স্বার্থে তারা কখনো জোট গড়ে তোলেনি। এবং অনেকে হয়তো কথাও জানেন না যে এই জোট করার উপকার হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের সম্মিলিত আমির পীর সাহেব চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউলপুরের এই জোটের উপকার এবং অন বক্স পলিসির যে নীতি, এই নীতিটাও কিন্তু তার দেওয়া। অতএব ইসলামী আন্দোলন এই জোট গড়ার মধ্য দিয়ে যে একটা বৃহত্তর ঐক্যের সৃষ্টি করেছে, সেই ঐক্যকে নিজেদের ব্যক্তির স্বার্থে ভেঙে দেবে, এটা কিন্তু আদৌ বিশ্বাসযোগ্য নয়। ইসলামী আন্দোলনের গায়ে কালিমা লেপন করার জন্য মূলত এই ধরনের অপপ্রয়াস তারা চালিয়ে যাচ্ছে, যেটি কখনো সফল হবার নয়। আরেকটি বিষয় স্পষ্ট করা জরুরি, সেটি হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি পত্র পত্রিকা এবং বিভিন্ন উৎসের মধ্য দিয়ে, এটি হচ্ছে যে ইসলামী আন্দোলন রাজনীতি করে ব্যক্তির স্বার্থে নয়, বৃহত্তর স্বার্থে এবং একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী আন্দোলন সর্বদাই এই জোটের অন্তর্ভুক্ত করার জন্য অন্যান্য দলকে আহ্বান জানিয়েছে এবং অন্যান্য দল কিন্তু এতে সায় দিয়েছে এবং তারা এই জোটের অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু সেই বৃহত্তর স্বার্থে যারা জোট গঠন করলো বা যারা জোটের উপকার, এদেরকে যদি এখন তকমা লাগানো হয় যে আসলে এই দলটি তাদের নিজেদের স্বার্থে জোটকে ভেঙে দিচ্ছে, তাহলে সেটি হবে সবচেয়ে বড় ভুল এবং ভুল বোঝাবুঝির একটা বড় বিপর্যয়ের মধ্য দিয়ে কিন্তু এই জোট ভেঙে যেতে পারে। এবং একথা স্পষ্ট করে বলা যায় যে ওয়ান বক্স পলিসি নীতি বাস্তবায়ন করার ক্ষেত্রে ইসলামী আন্দোলন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছে। এটা কিন্তু আমরা বিভিন্ন পত্র পত্রিকার মধ্য দিয়ে ইসলামী আন্দোলনের যে শীর্ষ নেতৃবৃন্দের যে বক্তৃতা বা বক্তব্য আমরা এজবত পেয়েছি, সেখান থেকে বিষয়টি স্পষ্ট প্রমাণিত হয়। আরেকটি বিষয়, ইসলামী আন্দোলনের শীর্ষ পর্যায়ে কোনো নেতার মুখ থেকে কিন্তু এখন পর্যন্ত জোট ভাঙার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তাদের প্রতিটি কথা, তাদের প্রতিটি বক্তৃতার মধ্য দিয়ে কিন্তু এই জোটকে ধরে রাখার যে দৃঢ় প্রত্যয়, এটি কিন্তু স্পষ্ট লক্ষণীয়। অতএব একথা সহজে বলা যায় যে শত বাধা, প্রতিকূলতা এবং ষড়যন্ত্রের মধ্য থেকেও তারা কিন্তু এই জোটকে, অর্থাৎ ইসলামী আন্দোলন তার জোটকে ধরে রাখার যে প্রাণান্ত প্রয়াস, এটা অব্যাহত রেখেছে এবং সামনে অব্যাহত রাখবে বলে আমাদের বিশ্বাস। তবে আরেকটি কথা স্পষ্ট হওয়া দরকার, ইসলামী আন্দোলনের এই সরলতার সুযোগ জন্য কোনো দল গ্রহণ না করে, বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করেছি যে এ যাবৎ ইসলামী আন্দোলনকে যেভাবে তকমা লাগিয়ে দেওয়া হয়েছে যে জোট ভাঙ্গার ক্ষেত্রে ইসলামী আন্দোলন অগ্রণী ভূমিকা রয়েছে, সেটি যেন না হয়। অর্থাৎ ইসলামী আন্দোলন এখনো স্পষ্ট করে তারা বলছে যে তারা জোট গড়ার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে এবং এই জোটকে ধরে রাখার জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তারা রাজি রয়েছে। অতএব ইসলামী আন্দোলনকে কোনো অবস্থাতেই এ বিষয়ে দায়ী করা সমীচীন হবে না। তাহলে প্রশ্ন হতে পারে যে আসলে আসল বিপত্তিটা কোন জায়গায় বেঁধেছিল? এক্ষেত্রে বলা যায় যে আসল বিপত্তিটা বেঁধেছিল ওই জায়গায় যখন আসল সমঝোতার বৈঠকটি যখন অনুষ্ঠিত হয়, তখন সেই বৈঠকে কিন্তু ইসলামী আন্দোলন থেকে তার প্রস্তুতকৃত এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি তালিকা সরল বিশ্বাসে জামাত ইসলামের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং এটি করেছিলেন সম্মানিত আমির সৈয়দ মোহাম্মদ রেজাউলপুরের নিজে। কিন্তু বিপত্তিটা বাজে ওই জায়গায় যখন ইসলামী আন্দোলন থেকে জামাত ইসলামকে বলা হয় যে আপনাদের এই ক্যাটাগরিকে যে প্রার্থীদের তালিকা সেটি আমাদের দিয়ে দেন। তখন জামাতের আমির স্পষ্ট করে বলে দিয়েছিল যে আসলে এটি আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটি অতি গোপনীয় এবং এই বিষয়টি আমি ছাড়া দলের অন্য কেউ জানে না। এখন প্রশ্ন হতে পারে যে এটি তো একটা কমিটমেন্টের ভিতরে ছিল যে আপনি আপনারটা দেবেন এবং আমি আমারটা দেব, তাহলে ইসলামী আন্দোলন যেখানে সরল বিশ্বাস আপনাদের হাতে তাদের প্রস্তুতকৃত এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি তালিকা তুলে দিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নৈতিকতার দিক থেকেও এই তালিকা, আপনাদের তালিকা তাদের হাতে তুলে দেওয়া উচিত ছিল এবং যার মধ্য দিয়ে কি হতো যে উভয়ের তালিকার মধ্য থেকে যারা আসলে সম্ভাবনাময় যে প্রার্থীদের ছিল তাদের একটা সুনির্দিষ্ট এবং ভালো তালিকা তৈরি করার মধ্য দিয়ে আসল সমঝোতা একটা চূড়ান্ত রূপে পৌঁছানো সম্ভব হতো। কিন্তু সেটি কিন্তু করা হয়নি। শুধুমাত্র জামাত ইসলামের এই যে একটা কৌশল, এই কৌশলের কারণ কিন্তু সমস্যাটা বেঁধে গিয়েছিল। এক্ষেত্রে পড়াশোনাকরণে আরেকটি বিষয় উল্লেখ করা খুবই জরুরি, সেটি হচ্ছে যে আসল সমঝোতার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য ইসলামী আন্দোলন থেকে বারবার যখন বলা হয়েছিল যে আমরা আপনাদের সামনে বসবো, তখন জামাত ইসলাম থেকে বলা হয়েছিল যে এই আসল সমঝোতার ক্ষেত্রে ডাক্তার তাহের সাহেব ব্যবস্থা নেবেন, কিন্তু ডাক্তার তাহের সাহেব এখন অসুস্থ। তখন ইসলামী আন্দোলন থেকে বলা হয়েছিল যে আসলে ডাক্তার তাহের সাহেব যেহেতু অসুস্থ, তাহলে আমরা তাকে দেখতে যাবো। জামাত ইসলাম থেকে বলা হয়েছিল যে তাহের সাহেব এতটাই অসুস্থ যে তিনি কারোর সাথে দেখা করার মতো অবস্থায় নেই। আসলে বিষয়টি ছিল ভিন্ন একটা বিষয়। তাহের সাহেব কোনো ক্রমে অসুস্থ ছিলেন না,
বরঞ্চ তিনি বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সাথে গোপনে বৈঠক করেছিলেন। তবে আমরা মনে করি যে জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল এবং ইসলামী আন্দোলনের উচিত এই ঐক্যকে ধরে রাখা। আশা করি তারা যদি এই ঐক্যকে ধরে রাখতে পারে, তাহলে তারা যে লক্ষ্য এবং উদ্দেশ্যের সামনে এগোচ্ছে সেটা হয়তো বাস্তবায়নের জন্য তাদের পথ আরো মসৃণ হবে। প্রিয় দর্শক, আপনাদের সকলের নিকট অনুরোধ,